হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমাদের এনসিইআরটির সবকিছু যেভাবে লাইন বাই লাইন বলে দিচ্ছি, সেরকম আজকে আমাদের সায়েন্টিস্ট ওয়াটসন এবং ক্রিক। এই ওয়াটসন এবং ক্রিক এরা দুজন প্রচন্ড বিখ্যাত দুজন সায়েন্টিস্ট, কারণ মলিকিউলার বায়োলজিতে এদের অবদান অবিস্মরণীয়। তো এদের সম্পর্কে প্রশ্ন কিন্তু নিচে আসতেই পারে, আর যেখানে এনসিইআরটিতে রয়েছে। তো এটাই আমরা পড়বো, ইংলিশ বাংলা দুরকম এনসিইআরটি থেকেই আমরা হাইলাইট করে পড়বো, এবং সাথে অবশ্যই তোমাদের জন্য প্রশ্ন নিয়ে এসেছি যেরকম আমি নিয়ে আসি। আর তুমি যদি আমার চ্যানেলটায় নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিজ জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। দেখো, জেমস ডিউই ওয়াটসন was born in Chicago on 6 April 1928। তাহলে এই ওয়াটসন 1928 সালের 6 এপ্রিল শিকাগো শহরে জন্মগ্রহণ করে। ভালো কথা। 1947 কি হয়? In 1947 he received BSc degree in zoology। তো 1947 সালে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন। তো ওনার যখন 1947 সালে ওনার বিএসসি কমপ্লিট হয়, এবং কোন বিষয়ে করেন? জুওলজি। During these years, his interest in bird watching had matured into a serious desire to learn genetics। এই বছরগুলোতে পাখি পর্যবেক্ষণে তার আগ্রহ পরিণত হয়ে তার মধ্যে বংশগতি বিষয়ে অধ্যয়নের তীব্র ইচ্ছার উদ্রেক হয়। তো উনি না খুব পাখি পর্যবেক্ষণ করতে ভালোবাসতেন, বার্ড ওয়াচ করতেন। পাখিরা কিভাবে উড়ছে, পাখিরা কি খাচ্ছে, মানে পাখিদের সব মতিগতি উনি ওয়াচ করতে খুব ভালোবাসতেন, এবং সেটা করতে করতেই ওনার জেনেটিক্স নিয়ে কাজ করবার ইচ্ছা আসে। This became possible when he received a fellowship for graduate study in zoology at Indiana University, Bloomington, where he received his PhD degree in 1950 on a study of the effect of hard X-rays on bacteriophage multiplication। তো এটি তখনই সম্ভব হয়েছিল যখন তুমি ব্লুমিংটনের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে প্রাণীবিদ্যা বিষয় অধ্যয়নের জন্য ফেলোশিপ লাভ করেন, ও সেখানে তিনি একটি ব্যাকটেরিওফাজের বংশবৃদ্ধিতে তার উপর হার্ড এক্সরের প্রভাবের উপর অধ্যয়ন করে 1950 সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো বেসিক্যালি এখান থেকে তোমায় কি জানতে হবে? তোমাকে জানতে হবে যে উনি পিএইচডি কমপ্লিট করেন কবে? 1950-তে, 1950-এ উনি পিএইচডি পান। কোথা থেকে? না, উনি পান হচ্ছে তোমার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, যেটা ব্লুমিংটনে, সেখান থেকে। কোন ডিপার্টমেন্ট? জুওলজি ডিপার্টমেন্টে। এবং কিসের উপর উনি কাজ করেন? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ তোমরা জানো, ভাইরাস। তো ব্যাকটেরিওফাজ যে বংশবৃদ্ধি করে বা মাল্টিপ্লাই করে, তার উপর এক্স-রের প্রভাব নিয়ে উনি পড়াশোনা করেন, পিএইচডি করেন, এবং আলটিমেটলি 1950 সালে উনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। আচ্ছা, তারপর কি হলো? হি মেট ক্রিক অ্যান্ড ডিসকভার্ড দেয়ার কমন ইন্টারেস্ট ইন সলভিং দ্য ডিএনএ স্ট্রাকচার। পরবর্তী সময় ক্রিকের সাথে তার সাক্ষাৎ ঘটেছিল, এবং তিনি এটা আবিষ্কার করেছিলেন যে ডিএনএ এর গাঠনিক রূপ উদ্ঘাটনে এদের সাধারণ আগ্রহ রয়েছে। তো ক্রিক বলে যে সায়েন্টিস্ট, তার সাথে ওনার পরে দেখা হয়, এবং দুজনেরই কিন্তু একটা কমন বিষয় ইন্টারেস্ট ছিল, সেটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচারটা কিরকম সেই নিয়ে কাজ করে। Their first serious effort was unsatisfactory। এ বিষয়ে তাদের প্রথম ঐকান্তিক প্রচেষ্টার ফলশ্রুতি সন্তোষজনক ছিল না। তো প্রথমবার যখন ওনারা কাজ করেন ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করার জন্য, সেটা ফেল করে, ওনারা কিন্তু প্রপারলি সাকসেসফুল হননি। তারপর আবার তারা সেকেন্ড টাইম কাজ করে। Their second effort, based upon more experimental evidence and better appreciation of the nucleic acid literature, resulted early in March 1953 in the proposal of the complementary double helical configuration। অধিকতর পরীক্ষামূলক প্রমাণ এবং নিউক্লিক অ্যাসিড সম্পর্কিত জ্ঞানের উপলব্ধির উপর ভিত্তি করে তাদের দ্বিতীয় প্রচেষ্টার ফলশ্রুতিতে 1953 সালের মার্চের প্রথম দিকে ডিএনএ এর পরিপূরক দ্বিতন্ত্রী হেলিক্যাল গঠনটি প্রস্তাব আকারে বের হয়েছে। তোমরা জানো যে ডিএনএ এর ডাবল হেলিকাল স্ট্রাকচার, ডিএনএ এর যে দ্বিতন্ত্রী গঠন, সেটা সবার প্রথম এই ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেন, এবং সেটা 1953-তে কিন্তু সেটা আলটিমেটলি আবিষ্কার হয়, এবং সেটা তাদের সেকেন্ড অ্যাটেম্প ছিল, প্রথমবার কিন্তু হয়নি, প্রথমবার ফেল করেছিল তাদের কাজটা।
Francis Harry Compton Crick was born on 8 June 1916 at Northampton, England. তো এই যে ক্রিক, ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক ইংল্যান্ডের নর্থাম্পটন শহরে 1916 সালের 8ই জুন জন্মগ্রহণ করেন। তো ক্রিক কবে জন্মান? 1916 সালের কবে? 8 জুন। কোথায়? না ইংল্যান্ড। He studied physics at University College, London and obtained a BSc in 1937. তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজে পদার্থবিদ্যা অধ্যয়ন করেন এবং 1937 সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। তাহলে ক্রিক কবে বিএসসি পান? 1937-এ। কি নিয়ে কাজ করেন উনি? ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন। তো 1937 সালে উনি বিএসসি ডিগ্রি পান। He completed PhD in 1954 on a thesis entitled X-ray diffraction, polypeptides and proteins. 1954 সালে তিনি এক্স-রে ডিফ্রাকশন, পলিপেপটাইড এবং প্রোটিন নামক গবেষণাপত্রটির কাজ সম্পন্ন করেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো ইনি কবে পিএইচডি পান? ইনি পান 1954-এ। এবং উনি কি নিয়ে কাজ করেন? উনি এক্স-রে ডিফ্রাকশন নিয়ে কাজ করেন এবং সেখানে পলিপেপটাইড এবং প্রোটিন, তো মূলত ওনার কাজ ছিল প্রোটিন পলিপেপটাইডের ওপরে, সেটা নিয়ে উনি পিএইচডি করেন 1954-এ। A critical influence in Crick's career was his friendship with J.D. Watson, then a young man of 23, leading in 1953 to the proposal of the double helical structure for DNA and the replication scheme. Crick was made an FRS in 1959. জেডি ওয়াটসনের সঙ্গে বন্ধুত্ব ক্রিকের কর্মজীবনে একটি গভীর প্রভাব ফেলেছে। সেই সময় ওয়াটসন ছিলেন 23 বছরের যুবক। এই বন্ধুত্বের ফলশ্রুতিতে 1953 সালে ডিএনএর দ্বিতন্ত্রী হেলিক্যাল গঠন এবং প্রতিলিপিকরণের নকশা প্রস্তাব আকারে প্রকাশিত হয়েছিল। 1959 সালে ক্রিক একজন এফআরএস হিসেবে মনোনীত হন। তো এই ক্রিকের কিন্তু ওয়াটসনের সাথে বন্ধুত্বটা খুব লাভ হয়েছিল, কারণ ওয়াটসন অ্যাকচুয়ালি যখন ক্রিকের সাথে বন্ধুত্ব করেন, ওয়াটসনের তখন 23 বছর বয়স ছিল। তো দুজনের এই বন্ধুত্বের ফলেই কিন্তু ডিএনএর ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার হয় এবং তার সাথে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, তার যে স্ট্রাকচার সেটাও কিন্তু, তার যে স্কিম সেটাও কিন্তু এনারা দুজন মিলে দেন। আর 1959-এ ক্রিক কিন্তু এফআরএস হিসেবে মনোনীত হন। The honors to Watson with Crick include the John Collins Warren Prize of the Massachusetts General Hospital in 1959, the Lasker Award in 1960, the Research Corporation Prize in 1962, and above all the Nobel Prize in 1962. তো ওয়াটসন এবং ক্রিক যৌথভাবে যে যে সম্মান লাভ করেছেন। এবার দেখো এরা দুজন মিলে কিন্তু কিছু অনার পেয়েছিলেন, সম্মান পেয়েছিলেন। কি কি? না 1959-এ একটা অনার, প্রথম অনার ওনারা পান, ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল জন কলিন ওয়ারেন পুরস্কার এটা পান 1959 সালে, লাস্কার পুরস্কার পান 1962 সালে, রিসার্চ কর্পোরেশন পুরস্কার পান এবং 1962-তে ওনারা নোবেল প্রাইজ পান। দেখো তোমরা যারা নিট দেবে, আমি বারবার করে বলছি, এই নিটের মানে যেরকম ধরনের প্রশ্ন এখন হচ্ছে, আগের মতন তো কোয়েশ্চেন এখন আর হয় না। এখন নিটের কোয়েশ্চেন মানে কোথা কোথা থেকে যারা খুঁজে বার করে, তোমরা তো জানোই, দেখেওছো আগের বছরের প্রশ্ন। তো এই যে প্রাইজ, কবে কোন প্রাইজ, কে কি প্রাইজ পেয়েছে, এগুলোও কিন্তু দিয়ে দিতে পারে। মানে কে কবে কোথায় জন্মালো, কে কিসে বিএসসি কোন সালে করলো। আমি জানি এগুলো মনে রাখা ভেরি টাফ, এবং আমার তো মনেই থাকে না, এটাও সত্যি কথা। কিন্তু আমি তো নিট দেবো না, দেবে তোমরা। তো আমি তোমাদের বলবো যে ইয়ার টিয়ার গুলো সবই চেষ্টা করো মনে রাখার, কারণ কোনো ঠিক নেই মানে কি দিয়ে দেবে। তবে যদি একদমই না পারো, তাহলে বলবো যে কিছু ইয়ার মনে রাখো, যেমন কবে নোবেল প্রাইজটা ওনারা পান বা কবে পিএইচডি কমপ্লিট করেন। তো দেখো তার উপর ভিত্তি করে আমি দুটো প্রশ্ন নিয়ে এসেছি। অ্যাটলিস্ট এই দুটো কোয়েশ্চেনে যে মানে ইয়ার গুলো আমি দিয়েছি, অ্যাটলিস্ট সেটুকু তোমরা চেষ্টা করো মনে রাখতে। যদি একদমই সম্ভব না হয় পুরোটা মনে রাখতে, তাদের বলছি। আর যদি তুমি পুরোটা মনে রাখতে পারো তাহলে তো খুবই ভালো। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো স্ক্রিনশট নিয়ে নিও যদি তুমি ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো। তো যদি তুমি আমার পেড ব্যাচ থেকে দেখছো, এগুলো তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো। তো দেখো দুটো স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আমি এনেছি। Watson received his PhD degree in 1954 on a study of the effect of hard X-rays on bacteriophage multiplication. ওয়াটসন 1954 সালে ব্যাকটেরিওফাজের বংশবৃদ্ধির উপর হার্ড এক্স-রে প্রভাবের উপর অধ্যয়ন করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, কারণ 1954-এ উনি পান না, 1950-তে পান। 1950 সালে পান, 1954-এ না। পিএইচডি ডিগ্রি কিন্তু 1950-তে পান ওয়াটসন। Crick completed PhD in 1950 on a thesis entitled X-ray diffraction, polypeptides and proteins.
ক্রিক 1950 সালে এক্স-রে ডিফ্রাকশন, পলিপেপটাইড এবং প্রোটিন নামক গবেষণাপত্রটির কাজ সম্পূর্ণ করেন এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। এটাও কিন্তু ভুল, কারণ 1950-তে পান না, 1954-এ পান। 1954-তে ক্রিক পান পিএইচডি ডিগ্রি। তো দুটো বেসিক্যালি আমি উল্টে দিয়েছি, জাস্ট সালটা উল্টে দিয়েছি। তাহলে বোথ স্টেটমেন্ট 1 and 2 আর ইনকারেক্ট, দুটোই কিন্তু ভুল। এখানে আনসার হচ্ছে তোমার এ। এবার তুমি দেখো একটা জিনিস, এই যে দুটো ইয়ার আমি এখানে এনেছি না, ওয়াটসন ক্রিকের পিএইচডি ইয়ার দুটো, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তো ওটাই বলছি যে যারা অ্যাটলিস্ট কিছুই পাচ্ছ না মনে রাখতে, তারা এই পিএইচডি সালগুলো মনে রাখো, কিসের ওপর পিএইচডি করছে সেটা মনে রাখো। নেক্সট দেখো, in 1953 ওয়াটসন and Crick proposed the double helical structure for DNA and replication scheme। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ দ্বিতন্ত্রী হেলিক্যাল গঠন এবং প্রতিলিপিকরণের নকশা প্রস্তাব করেন। এটা ঠিক আছে, একদম ঠিক স্টেটমেন্ট। এইটাও তোমাকে মনে রাখা খুব জরুরি। 1953-তে আমাদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আবিষ্কার হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। নেক্সট স্টেটমেন্ট দেখো, দে রিসিভ নোবেল প্রাইজ ইন 1960। তারা 1960 সালে নোবেল পুরস্কার পান না, 1960-তে পান না, 1962-তে পান। 1962-তে পান। তাহলে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট, এক সঠিক দুই ভুল, মানে আনসার হচ্ছে সি। তাহলে তোমাকে এই দুটো কোয়েশ্চেন যে আমি করালাম, এর থেকে তোমাকে 4টে সাল মনে রাখতেই হবে। এক হলো দুজনের পিএইচডি ইয়ার, দুজনের কিসে পিএইচডি করেছিল সেটা, তারপরে হচ্ছে যে কবে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আসে, আর ওনাদের নোবেল প্রাইজ কবে আসে। এইটা তোমাকে মনে রাখতেই হবে, বাকি কিছু মনে রাখো আর না রাখো। আর যদি সম্ভব হয় আমি বলবো সবটাই মনে রেখো, কারণ নিজের বাবা কোনো এখন ঠিক নেই যে কোথা থেকে কি দিয়ে দেবে। যাই হোক, তুমি যদি 2026-এর নিট দেবে বলে মনে করছো, আর আমার কাছ থেকে সম্পূর্ণ নিটের প্যাকেজ তুমি নেবে বলে মনে করছো, অনলাইন বায়োলজি পেইড ব্যাচের, তুমি নিতে পারো। আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।